জনাব শওকত আলী সাগর, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আমি শুনতে পাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, কৃতজ্ঞতা যা আপনার এই প্ল্যাটফর্মে আমি আমার নিজস্ব কিছু ভাবনা শেয়ার করার সুযোগ পাচ্ছি। সাগর, আমরা সরাসরি আলোচনায় বরং চলেই যাই। আমি একটা লম্বা ভূমিকা দিয়েছি। আমি দুঃখিত, আপনি বুঝতে বিরক্ত হচ্ছিলেন যে এত লম্বা ভূমিকা দিচ্ছে কেন। না, মোটেও তো না। তো লম্বা ভূমিকা আমি এই জন্যই দিয়েছি যে আমি আর পরে বেশি কথা বলতে চাই না। আপনি বলবেন। এই যে কথাগুলো আমি বললাম, আমার দিক থেকে যে উদ্বেগের কথা আমি বললাম, এই উদ্বেগগুলো কি আসলে অপ্রয়োজনীয় উদ্বেগ? আপনার কাছে কি মনে হয়? একদমই না। খুবই লজিক্যাল, রেশনাল, যুক্তিসঙ্গত এই উদ্বেগ। এবং এই উদ্বেগটা শুধু যে আপনার আছে তাই না, আমার মনে হয় বাংলাদেশের অধিকাংশ মানুষ এখন রাজনীতি, অর্থনীতি বা বিশ্বের কোথায় কি ঘটছে এই বিষয়গুলো তারা খবর রাখে। নানা কারণে খবর রাখে, এখন ইন্টারনেটের যুগ। ফলে আমার ধারণা যে প্রায় প্রত্যেকটা মানুষের মনে এই উদ্বেগ আছে। সন্দেহ জাগে যে আমাদের রাষ্ট্র যারা পরিচালনা করছেন, যাদের সবচেয়ে বেশি উদ্বিগ্ন হবার কথা, তাদের উদ্বেগ আসলে কতটা আছে, তারা আদৌ উদ্বিগ্ন কিনা। কারণ আমরা এই প্রক্রিয়াটা যখন শুরু হয়েছে, তখন আমরা কারো কারো বক্তৃতা আমরা টেলিভিশনে শুনেছি, পত্রপত্রিকায় পড়েছি। অনেকে বলার চেষ্টা করেছেন যে ট্রাম্পের এই যে ট্যারিফ, সেই ট্যারিফ আমাদের জন্য একটা নতুন সম্ভাবনা নিয়ে আসবে, নতুন সুযোগ নিয়ে আসবে। হতে পারে। কিন্তু সেই নতুন সম্ভাবনা, সেই সুযোগ, সেটি তো আদায় করতে হবে, অটোমেটিক্যালি তো কোনো কিছু আসে না। সেটি আমরা করতে পেরেছি কিনা। মাসুদ ভাই, আমি যদি ঠিক আজকের পত্রিকার দুটি খবর আপনার সামনে আনি, আজকে বেশ কয়েকটি পত্রিকায়, প্রথম আলো, ডেইলি স্টার, সমকাল, আমার মনে হয় প্রায় সবকটি পত্রিকায় একটি খবর আছে যে থার্ড রাউন্ডের আলোচনা আগামী 29শে জুলাই হতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের সঙ্গে। আপনি দেখেন, 1 আগস্ট থেকে এই সিদ্ধান্তটি কার্যকর হবে বলে ঘোষণা দেওয়া আছে। তাহলে আমরা এখন বৈঠক করতে যাচ্ছি থার্ড রাউন্ডের কখন? 29 জুলাই। তার মানে মাসটা শেষ হয়ে যাওয়ার আর একদিন মাত্র আগে, একেবারে শেষ সময়। মানে আগুন লেগে যখন মানে সলতা পুড়তে 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 আমার হাতের কাছে চলে আসছে, তখন আমি খোঁজ করছি যে আমি এই আগুন থেকে কিভাবে রেহাই পাবো। এর আগে না কেন? আবার এই যে বৈঠকটি হবে, আমি দেখলাম যে আমাদের কমার্স অ্যাডভাইজার একরকম কথা বলছেন, কমার্স সেক্রেটারি একরকম কথা বলছেন। একজন বলছেন যে অনলাইনে বৈঠকটি হবে, আরেকজন বলছেন যে না, ওরা যদি আমাদেরকে ডাকে আমরা চলে যাব। আচ্ছা, আজকে 24 তারিখ আমার এখানে, আপনি কাল দিন বাদে পরশু যদি বৈঠক, ঠিক বৈঠকটি কিভাবে হবে আপনি এখনো ঠিক করে বলতে পারেন না। আপনি বলেন যে ডাকলে চলে যাব। তার মানে কি? এই জিনিসগুলো বোঝা যায়, পরিষ্কার হয় যে আপনার প্রস্তুতি, কিংবা যাদের সঙ্গে আপনি নেগোসিয়েশন করতে যাচ্ছেন তাদের কাছে আপনার অবস্থানটা কোন জায়গায়। আপনি যে উদ্বেগের কথা বলছেন, দেখেন আমাদের এটি হচ্ছে গার্মেন্টস বাংলাদেশের সবচেয়ে বড় একটা এক্সপোর্ট, মানে আমাদের এক্সপোর্ট আর্নিং এর, আমাদের ইকোনমির একটা অত্যন্ত শক্তিশালী এবং সবচেয়ে বড় একটি পিলার। 80% অফ দ্য এক্সপোর্ট প্রোডাক্ট বাংলাদেশের ডিপেন্ডেন্ট অন গার্মেন্টস ফ্যাক্টরি, গার্মেন্টস প্রোডাক্ট না। আমাদের প্রায় একটা যে হিসাব আছে যে প্রায় 40 লাখ লোক এর উপর নির্ভরশীল। 40 লাখ যদি কাজ করে, তার মানে কি আমরা কিন্তু ধরতে পারি যে 40 লাখ ফ্যামিলি, তার মানে একটা হিউজ অ্যামাউন্ট অফ পিপল, একটা পপুলেশন আপনার একটা হুমকির মুখে আছে এই একটি মাত্র সিদ্ধান্তের কারণে। কেন হুমকির মুখে আছে সেই জায়গায় আমরা যাবো, কিন্তু তার আগে যদি বর্তমান অবস্থান আমরা একটু দেখি যে আমরা গত 1 বছরে কি দেখেছি। গত 1 বছরে দেখেছি যে অনেক গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, অনেক গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হয়েছে, হামলা করে, ভাঙচুর করে, নানা প্রক্রিয়ায়, সরকারি হস্তক্ষেপে নানাভাবে বন্ধ হয়ে গেছে, এবং প্রচুর লোক বেকার হয়েছে। কিছুদিন আগে তো বিশ্ব ব্যাংকের একটা যে সমীক্ষা বেরিয়েছিল, যেখানে বলা হয়েছে যে নতুন করে 27 লাখ লোক দরিদ্র হয়েছে। আর আমাদের নিজস্ব হিসাবে বাংলাদেশের পত্রপত্রিকা যে খবর বেরোচ্ছে, সেখানে মোর দেন 50,000 60,000 পিপল, তারা কেবলমাত্র কতগুলো যে গার্মেন্টস বন্ধ হয়ে গেছে সেই কারণে তারা বেকার হয়েছে। এখন এই যে 40 লাখ লোক এই গার্মেন্টস ফ্যাক্টরির উপর নির্ভরশীল, সেখানে এখন পর্যন্ত যে প্রাইমারি এস্টিমেট, সেখানে বলা হচ্ছে যে মোর দেন 10 লাখ পিপল তারা চাকরি হারাবে। তো 10 লাখ পিপল মানে 10 লাখ ফ্যামিলি। তাহলে আপনি ইকোনমির অবস্থাটা কি হবে? এমনিতে তো আমাদের ইনভেস্টমেন্ট নাই, এমনিতে আমাদের কোনো বৈদেশিক ব্যবসা বাণিজ্য নাই, আমাদের ইকোনমি আমরা স্বীকার করি না, কিন্তু একেবারে যে একটা স্থবির অবস্থায় আছে, সেটি তো হচ্ছে বাস্তবতা। হ্যাঁ, কিন্তু এই অবস্থায় এই যে নতুন যে একটি, মানে একটা হ্যামার, আমি বলি যে আমার মাথা লক্ষ্য করে যে একটা হাতুড়ি নিক্ষেপ করে দেওয়া হয়েছে, এবং যে হাতুড়িটি আসছে, এবং সেই হাতুড়িটা থেকে আমি আমার মাথাটাকে বাঁচাতে পারবো, নাকি সেই হাতুড়িটা এসে আমার মাথাটাকে একদম ভেঙে চুরমার করে দিয়ে আমাকে মেরে ফেলবে, আমি কিন্তু নিশ্চিত না। কিন্তু যখন আমার নাকের কাছাকাছি চলে আসছে, আমার কপালের কাছাকাছি চলে আসছে, তখন আমি বলছি সব ঠিক হয়ে যাব, আমি বেঁচে যাব। এখন এই অবস্থাটা কেন মাসুদ ভাই? আমি যদি প্রশ্নটা করি যে একটা রাষ্ট্র, একটা সরকার, গত কয়েকদিন ধরে পত্রপত্রিকায় আপনিও অনেকগুলো রিপোর্ট হয়তো পড়ে থাকবেন। আমাদের একজন ব্যবসায়ী নেতা একে আজাদ, তিনি, তার সবচেয়ে বেশি, তার যত গার্মেন্টস ফ্যাক্টরি আছে, তিনি ওয়ান অফ দা লিডিং ব্যবসায়ী বাংলাদেশে গার্মেন্টসে, এবং তার মেজরিটি ব্যবসা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে। ফলে তার ক্ষতি হবে সবচেয়ে বেশি। এবং তিনি কিন্তু এই কথাটা বলছেন যে গত 40 বছরে ব্যবসা বাণিজ্যে আমি যে অবস্থা দেখিনি, আজকে আমরা এমন একটা অবস্থায় পড়েছি।
এবং এটা যে কেবল তার অবস্থা তা না, এটা কিন্তু টোটাল বাংলাদেশের ইকোনমি, টোটাল বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের অবস্থাটা এখন এই জায়গায় দাঁড়িয়েছে যে 40 বছরের একটা ওয়ার্স্ট সিনারিওতে বাংলাদেশ এসে দাঁড়িয়েছে। এখন আমি তো প্রশ্ন করবো যে আমরা এই জায়গাটায় কেন আসলাম? আমাদের কি এর থেকে পরিত্রাণ পাওয়ার কোনো পথ ছিল, কিংবা আমরা কি প্রপারলি কোনো ব্যবস্থা আমরা নিতে পেরেছি? আচ্ছা, এখন পর্যন্ত আপনি হয়তো বলবেন যে ডোনাল্ড ট্রাম্প তো কেবলমাত্র যে বাংলাদেশের উপর আরোপ করেছে তা তো না, 150টা দেশের উপর আরোপ করেছে। ইয়েস। এখন 150টা দেশের উপর যে আরোপ করেছে তারা কি করছে, আমরা তো সেগুলো আমাদের চোখের সামনে দৃশ্যমান, তাই না? এই পর্যন্ত সাকসেসফুলি যে দুইটা দেশ নেগোসিয়েশন করতে পেরেছে, নাম্বার ওয়ান প্রথমেই করেছে যুক্তরাজ্য। আচ্ছা, যুক্তরাজ্য ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, আমরা বাদ দিলাম। সেকেন্ড যে কান্ট্রিটা নেগোসিয়েশন করেছে সেটা হচ্ছে ভিয়েতনাম। এবং ভিয়েতনাম যখন নেগোসিয়েশনটা করে ফেলে সেটা আমার জন্য কিন্তু অ্যালার্মিং, মাসুদ ভাই। এই জি। কারণে অ্যালার্মিং যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে গার্মেন্টস মানে যে বাজারটা, সেই বাজারে ভিয়েতনামের হচ্ছে নাম্বার ওয়ান পজিশন, নাম্বার সেকেন্ড চায়না, আমরা হচ্ছে সেখানে থার্ড পজিশনে। এবং ভিয়েতনাম, চায়না এবং আমাদের ব্যবধানটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে মার্কেট শেয়ার অলমোস্ট হাফ। তাদের ধরেন প্রায় 20% মার্কেট শেয়ার, যদি আমি বলি যে নর্থ আমেরিকান মার্কেটে আমাদের হচ্ছে 9.8%, ধরেন আমি 10% ধরলাম। তাইলে আবার আমাদের পিছনে আছে ইন্ডিয়া। এখন ইন্ডিয়ার সঙ্গে যদি নেগোসিয়েশন হয়, ভিয়েতনামের সঙ্গে হয়ে গেছে, চীনের সঙ্গে যদি হয়ে যায়, তাহলে আমি যাব কোথায়? এবং আপনি যে 35% বলছেন, বিষয়টি কিন্তু 35% না। আপনি ডোনাল্ড ট্রাম্পের চিঠিটির দিকে, ল্যাঙ্গুয়েজের দিকে যদি খেয়াল করেন, তিনি বলছেন যে এক্সিস্টিং যেসব শুল্ক আছে তার অতিরিক্ত হিসাবে বিবেচিত হবে এই 35%। তার মানে এখন আমার 15% আছে, 35 যদি যোগ করি তাহলে আমি 50%। আমি 50% যোগ করে আমার চেয়ে ডাবল মার্কেট শেয়ার নিয়ে যে প্রতিদ্বন্দ্বিতা করছে ভিয়েতনাম, তার সঙ্গে আমি টিকবো কি করে? তার তো এমনিতে আমার চেয়ে ডাবল। আবার তার 16% সে ট্যারিফ দেবে, আমি দেবো 50%। বা সবাই বলার চেষ্টা করে 35%, আমি যদি 35% বলি তাহলে আমি তার সঙ্গে টিকবো কিভাবে? এখন হুম। আমি যদি নেগোসিয়েশনের জায়গায় আসি, আমি ভিয়েতনামকে একটা খুব এক্সাম্পল হিসেবে ধরতে চাই। আমার কাছে মনে হয়েছে যে এটা একটা খুব ভালো এক্সাম্পল যে নেগোসিয়েশনের। দেখেন, যেদিন ঘোষণা করলেন যে ডোনাল্ড ট্রাম্প যে তিনি এই ট্যারিফ আরোপ করবেন, দ্য রাইট ওয়ে, ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির যিনি প্রধান মানে সেক্রেটারি, তিনি হচ্ছে দ্য মানে মোস্ট পাওয়ারফুল পলিটিশিয়ান অফ দ্য কান্ট্রি, তার যিনি প্রাইভেট সেক্রেটারি বা সেক্রেটারি জেনারেল, তিনি সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্পকে ফোন করলেন। ফোন করে কথাবার্তা বললেন, বলে একটা গ্রাউন্ড তৈরি করে ফেললেন যে আমি তোমার সঙ্গে ডিল করতে চাই, নেগোসিয়েশন করতে চাই, আমি তোমার সঙ্গে কথা বলবো। এবং ভিয়েতনাম গভর্নমেন্ট প্রথমেই অফিসিয়ালি মন্ত্রীদের নিয়ে, সচিবদের নিয়ে তারা একটা নেগোসিয়েশন টিম কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন। তারা প্রাইভেট সেক্টরের সঙ্গে কথা বলেছেন, থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে কথা বলেছেন, আমেরিকাতে তাদের বন্ধু বান্ধব কারা আছে তাদের সঙ্গে কথা বলেছেন। আমরা কি করেছি? আমরা কি কোনো কারা নেগোসিয়েশন করবে কোনো টিম আমরা কি অ্যানাউন্স করেছি? আমরা আস্তে করে পাঠিয়ে দিলাম কাকে? আমাদের নিরাপত্তা উপদেষ্টাকে। আচ্ছা, ট্রেড নেগোসিয়েশনের সঙ্গে নিরাপত্তা উপদেষ্টার সম্পর্ক কি? এবং তাকে যে আমরা অ্যাসাইন করেছি সেটা তো আমরা অফিসিয়ালি অ্যানাউন্স করি নাই যে এই লোকটি আমেরিকার সঙ্গে নেগোসিয়েশন করবে, তার সঙ্গে অমুক অমুক যাবে। আমরা কিন্তু অফিসিয়ালি সেটাও করিনি। তাইলে আমরা যখন অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট করলাম না, আমেরিকা কেন ভাববে যে হ্যাঁ সে বাংলাদেশ সরকারের প্রতিনিধি হয়ে আসছে? আর তার পোর্টফোলিও তো এই কাজের জন্য না। এবং পরে আমরা দেখলাম ওকে ফাইন, বাণিজ্য উপদেষ্টা যুক্ত হচ্ছে, কমার্স সেক্রেটারি যুক্ত হচ্ছে। তার মানে হচ্ছে কি, আমরা প্রথমে এটাকে গুরুত্বই দেই নাই, কিংবা আমরা মনে করেছি ওকে ফাইন। আমার অনেকে ঠাট্টা করে বলে যে এনজিওরা তো আর এক্সপোর্ট করে না, এনজিওদের যদি যুক্তরাষ্ট্রের বাজারে এক্সপোর্ট থাকতো, তাদের যদি গ্রামীণের যদি এক্সপোর্ট থাকতো, তাইলে হয়তো এটা আরো বেশি গুরুত্ব পেত। যেহেতু কোনো এনজিওদের এক্সপোর্ট নাই, ব্যবসায়ীদের এক্সপোর্ট, সেই কারণে হয়তো গভর্নমেন্ট এটাকে খুব বেশি গুরুত্ব দেয় নাই। এটা অনেকে বলে থাকে। কিন্তু যারা বলে, মাসুদ ভাই, আমরা এটা তাদেরকে কিভাবে বলেন, আমরা তাদেরকে যে তোমাদের কথা ঠিক নাই কথাটা আমরা কিভাবে বলবো? আমরা তো গভর্নমেন্টের অ্যাকশনটা দেখি নাই। আবার দেখেন আরেকটা জিনিস, যে আমি আরেকটা জিনিস একটু মাঝখানে থামাই। অনেকে কিন্তু এমনও ভেবেছিল যে আমাদের একজন ডক্টর ইউনূস আছেন, উনি চাইলেই হয়। প্রথমবার যখন 3 মাসের জন্য স্থগিত করা হলো, এটা সারা সবার জন্যই করা হয়েছে, কিন্তু কিন্তু আমাদের এখানে ওনার প্রেস উইং বলার চেষ্টা করলেন ডক্টর ইউনূস চিঠি লিখেছেন, অতএব এটা স্থগিত হয়ে গেছে। তো ডক্টর ইউনূসকে যে বড় করে দেখানোর যে একটা প্রবণতা, তো ঠিক আছে আমরা বিশ্বাস করলাম। তো বিশ্বাস করে আমরা ডক্টর ইউনূসও কেন এখানে ভূমিকা রাখলেন না? উনিও তো পারতেন ট্রাম্পের সঙ্গে কথা বলতে। আবার অনেকে বলেন ট্রাম্পের সঙ্গে নাকি ওনার সেই যোগাযোগই নাই, উনি ফোন করলে নাকি ট্রাম্প ধরবেন এমন আশাও উনি করেন না। তো আসলে ব্যাপারটা তাহলে কি দাঁড়াবে, মানে না, কেন আমরা করলাম না? না, উনি ফোন করলে যদি ফোন নাও ধরেন তাতে কিন্তু কিছু যায় আসে না মাসুদ ভাই। কারণ এটা দেশের স্বার্থ, আপনি দেশকে বাঁচাবেন, দেশের জন্য আপনি ফোন করবেন। ভিয়েতনামের যার কথা আমি বললাম, তিনি তো ফোন করছেন। তিনি কি, তাকে ধারণা ছিল যে তার ফোন ধরবে ট্রাম্প? কিন্তু তিনি ফোন করেছেন, তিনি ইনিশিয়েটিভটা নিয়েছেন। আমি আমি এই জায়গাটা আপনাকে আরেকটা কথা একটু বলতে চাই।
ডোনাল্ড ট্রাম্পের একটা অটোবায়োগ্রাফি আছে। এখন আপনি যখন কারোর সঙ্গে নেগোসিয়েশন করবেন, কারোর সঙ্গে আপনি যদি কারোর সঙ্গে প্রেম করতে চান মাসুদ ভাই, তাহলে আপনি তো আগে একটু বোঝার চেষ্টা করবেন যে আমি এই মেয়েটার সঙ্গে প্রেম করবো, তাহলে তার পছন্দ কি অপছন্দ কি, সে কি চায় কি চায় না, আমি তো সেটাকে বোঝার চেষ্টা করবো, করে আমি সেভাবে অ্যাপ্রোচ করবো। তো ডোনাল্ড ট্রাম্পের একটা অটোবায়োগ্রাফি আছে, সেই বায়োগ্রাফি আমি গত কয়েকদিন আগে বইটা পড়ছিলাম। সেখানে তার স্পষ্ট করে বলা আছে যে বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের শখ থাকে। আমার শখ হচ্ছে ডিল করা, আমি ডিল করতে পছন্দ করি। আমি টাকা চাই না, টাকার আমার কোনো অভাব নেই, আমার প্রচুর টাকা আছে, আমি মানিড ম্যান। কিন্তু আই লাভ যে পিপল আমার কাছে আসছে, তারা আমার সঙ্গে নেগোসিয়েশন করতে চাচ্ছে, তারা আমার কাছে কিছু চাচ্ছে, তারা আমার সঙ্গে ডিল করতে চায়। আপনার নিশ্চয়ই খেয়াল আছে যে তিনি অ্যানাউন্সমেন্ট করার পর তার বিভিন্ন ইন্টারভিউতে তিনি কিন্তু বলেছিলেন যে বিশ্বের নানা দেশের প্রেসিডেন্টরা আমাকে ফোন করছে, এবং তিনি একটা খুব বাজে শব্দ, যে সব এসে আমার পাশার কাছে মানে দাঁড়িয়ে আছে, এমন একটা শব্দ তিনি কিন্তু ব্যবহার করেছেন। রাইট। দ্যাট ইজ হোয়াট ডোনাল্ড ট্রাম্প ইজ। তিনি এটা পছন্দ করেন যে নানা লোক তাকে ফোন করছে, তার তার সঙ্গে কথা বলছে। এবং আমরা দেখি কিন্তু আপনি আমার কানাডা, আমাকে এটা খুব বেশি মনোযোগ দিয়ে ফলো করতে হয় এই কারণে যে দেখেন বাংলাদেশ যেমন ক্ষতিগ্রস্ত, আমি যে দেশটায় বসবাস করি কানাডাও ক্ষতিগ্রস্ত। ফলে আমি কানাডা কি করছে সেটা দেখি, অন্য দেশ কি করে আমি দেখছি। প্রায় প্রত্যেকটা দেশ কিন্তু তার সঙ্গে কথা বলছে, লোক পাঠাচ্ছে, এবং যাদেরকে পাঠাচ্ছে কানাডার প্রাইম মিনিস্টার একাধিকবার ছুটে গেছে। এবং গতকালকেও তিনি সেখানে নট নেসেসারিলি যে ট্রাম্পের সঙ্গে কথা বলতে গেছেন, তিনি কিন্তু সেখানে সিনেটরদের সঙ্গে, অন্য মেম্বারদের সঙ্গে, পলিটিশিয়ানদের সঙ্গে, প্রাইম মিনিস্টার চলে গেছে সেখানে কথা বলার জন্য। তিনি তার বাকি যে বিভিন্ন প্রভিন্সের প্রিমিয়ার আছে তাদেরকে ইনভলভ করেছেন, তাদেরকে পাঠাচ্ছেন, ব্যবসায়ীদেরকে পাঠাচ্ছেন, যার যেখানে সম্পর্ক আছে পাঠাচ্ছেন। কিন্তু আমরা কি করছি? আমরা জাস্ট এই যে আপনি যে কথাটা বললেন যে আমরা তো ভেবেছি যে আমাদের মাথার উপর একজন পীর সাহেব আছেন, তিনি পানি পড়া দিয়ে দেবেন, সেই পানি পড়ায় সব কিছু, সব রোগ সারা হয়ে যাবে। কিন্তু সেই পানি পড়াটা কি তিনি দিয়েছেন? তিনি যে একটা পানি পড়া দিয়েছেন, তিনি যে ফু দিয়েছেন, সেটাও কিন্তু আমরা দেখিনি। আমরা দেখেছি যে তিনি চুপচাপ করে বসে আছেন, কোথাও কোনো আলাপ আলোচনা নাই। ফলে এই বিষয়টি একটা আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের দিক থেকে বরাবরই উপেক্ষা করা হয়েছে, কোনো ধরনেরই মানে গুরুত্ব দেওয়া হয়নি। এবং আমরা রিসেন্টলি কিন্তু একটা নতুন একটা আলোচনা শুনলাম মাসুদ ভাই, আপনিও সেটি নিশ্চয়ই খেয়াল করবেন, যে আমরা শুনছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কি আমাদের একটা কি যেন একটা গোপনীয়তার একটা চুক্তি হয়েছে, নন ডিসক্লোজার, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট হয়েছে। আমি এই জায়গাটায় আমি এটার সঙ্গে একটু সন্দেহ পোষণ করি। না, এগ্রিমেন্টের কথা বলা হয়নি, বলা হয়েছে যে আমাদের কাছে তারা যা চেয়েছে অথবা আমরা যা তাকে দিতে সম্মত হয়েছি সেগুলো নন ডিসক্লোজার, মানে এখনো তারা প্রকাশ করেনি। না, একটা ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট তারা চেয়েছে, এবং নন আমরা প্রকাশ করব না, এরকম একটা কথাবার্তা হয়েছে তাদের সঙ্গে। আচ্ছা, টেরিফ নিয়ে আলোচনা 150টি দেশের আলোচনায় কোথাও কোথাও মাসুদ ভাই, কোথাও যে কোনো গোপনীয়তার শর্ত, কোনো কিছু প্রকাশ করা যাবে না, এই আলোচনা কোথাও হয় নাই। একমাত্র বাংলাদেশের কর্মকর্তারা এটি বলছেন, পৃথিবীর আর কোথাও বলে নাই। এবং টেরিফের মানে বিজনেসের বাইরে যে শর্ত একটি মাত্র দেশের ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প আরোপ করেছেন, সেটিও কিন্তু ডোনাল্ড ট্রাম্প নিজেই ঘোষণা করে বলেছেন, সেটি হচ্ছে ব্রাজিলের যে ফরমার প্রেসিডেন্ট, যিনি বিচারের আওতায় আছেন, তিনি বলেছেন যে তার বিরুদ্ধে যে বিচার চলছে সেটা তোমরা ড্রপ করে দাও, তার